আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভয় পেয়েছি, কিন্তু আমরা কেউ ভীতু নই। বিষয় এমন, ঘটনা বলি এমন, ভূমিকা দিয়ে আমি কোনো সাক্ষাৎকার শুরু করছি না, এটা সাক্ষাৎকার নয়। আনন্দবাজার অনলাইনের দর্শকদের জন্য আমরা ভেবেছিলাম যে আমরা কিছু প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসি, যাতে একটা পারস্পরিক আদান প্রদান যেটা পথেও হচ্ছে সেটা সংবাদ মাধ্যমেও হয়। মীর, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই এখানে, এই যে নানা প্রশ্ন উঠেছে, একটা আন্দোলন অনেক আন্দোলনের শাখা উপশাখাকে যুক্ত করেছে। আমি এই আজকে যাদের সঙ্গে কাজ করছিলাম আমার বিভাগে, অনেক তরুণ প্রজন্ম আছে, অনেক নানান মুখ আছে, তারা আমার একটি বিষয় জানতে মানে বললো যে এটা একটু প্রশ্ন করো না গো, আমরা জানতে চাই। আমাদের মধ্যে খুব সংশয়, সবাই সংশয় নিয়ে আছে যে এই যে পুরুষ এবং পুরুষ মাত্র কোথাও একটা দাগিয়ে দেওয়া হচ্ছে, যেমন মহিলাদের দাগিয়ে দেওয়া হয় পুরুষদেরও দাগিয়ে দেওয়া হয়, কারণ উভয়ই তো পিতৃতন্ত্রের শিকার। পুরুষ মাত্রই কি মানে তার মধ্যে একটা ধর্ষণ করার প্রবণতা থাকে? এই ভয়ঙ্কর প্রশ্নটাকে তুমি কিভাবে উত্তর দেবে? আমি জানি নেগেটিভিটিটা এই লেভেলে ছড়িয়েছে যে মানুষ আজকে বোধহয় এই প্রশ্নটা করার সময়ও ভাবছে ভেতর থেকে যে হ্যাঁ, মানে এই আমিও প্রশ্নটা সত্যি এরকম করা করে উচিত, করছি, আমার গাল গরম হয়ে আসছে। হ্যাঁ, যে এই প্রশ্নটা আমি করব বা এরকম ভাববো, কিন্তু আমরা না বাধ্য হচ্ছি। আলটিমেটলি আমরা সবাই মিলে বাধ্য হচ্ছি এইভাবে ভাবতে, কিন্তু আমরা সবাই জানি প্র্যাকটিক্যালি এরকম তো সত্যি নয়। না, তাহলে তো একেবারেই। অনেক মানুষকে, কোটি কোটি মানুষকে অপমান করা হবে যারা একেবারেই। এই প্রবৃত্তি নয় নয়। বা যারা এইভাবে ভাবেন না। একেবারেই, হ্যাঁ। তবে একটা জিনিস আমি বলবো, একজন পুরুষ যদি মহিলারই মতন ভগবান ঈশ্বরের একটা ওয়ার্ক অফ আর্ট হন, তাহলে সেই ওয়ার্ক অফ আর্টে এই মুহূর্তে প্রচুর ডেন্টস বসে গেছে, প্রচুর জায়গা ক্ষয়ে গেছে। মানে একটা মূর্তি ইম্যাজিন করো, মার্বেলের মূর্তি, সেই মূর্তি জায়গায় জায়গায় চটে গেছে, ভেঙে গেছে, মার্বেল খসে গেছে, ক্র্যাক ধরেছে। আমাদের পুরুষদের যদি সেই অর্থে কোনো ইমেজ থাকে, সেই ইমেজে ডেফিনেটলি বিরাট বড় একটা ধাক্কা লেগেছে। কারণ আমি নিজের কথা বলতে পারি যে প্রত্যেক দিন একজন ডাক্তার গিন্নির সঙ্গে যে সংসার করছে, এরকম একজন মানুষ হিসেবে বলতে পারি, আই ফিল ভেরি ইনফিরিয়ার টু হার। আমার মনে হয় যেন ও অনেকগুলো প্রশ্নের সামনে আমাকে না বলেই দাঁড় করিয়ে দিচ্ছে। প্রত্যেকবার যখনই এরকম একটা ঘটনা ঘটছে, মানে ওই যে আমাদের মধ্যে থাকে না, মেন উইল বি মেন, হ্যাঁ, এটা তো একসময় এমনি মজা করেও বলে লোকে, ম্যান উইল বি ম্যান। ওফ, তোমাদের না খাবার ঠান্ডা হয়ে গেল, তোমাদের দাবা শেষ হলো না, ম্যান উইল বি ম্যান। আরে দেখছো না, ওরা তো এরকমই, একবার একটা সিঙ্গেল মল্ট নিয়ে বসলে না, ম্যান উইল বি ম্যান। এই যে বিষয়টা, এখন ম্যান উইল বি ম্যান টা যদি এই দিকে চলে যায়, তাহলে কিন্তু আমাদের মুখ লুকোবার কোনো জায়গা নেই। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ফিল রাইট নাও। 5 মিনিট বাদে আমি কি ফিল করব, আই এম লিস্ট বদার্ড, কিন্তু এখন এই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে, ওর সামনে দাঁড়িয়ে, দুজন মহিলার সামনে বসে রাদার, আমি আর অন্য কোনো উত্তর ভেবে পেলাম না। শুনি কিভাবে দেখবি বিষয়টাকে? আসলে মানুষ, এখানে পুরুষ নারী রূপান্তরক্রমী এভাবে বলার কোনো জায়গা নেই, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এইভাবে বিভিন্ন জায়গাগুলোকে মানুষ মানুষ নিজেই প্রশ্ন করছে, নিজেই মানুষ সংশয়, আশঙ্কায়, ভয়ে কিন্তু আছে। কি বলবো, মানে কি বলতো, মানে আমার জাস্ট মনে হয় যে এই যে ঘটনাটা ঘটেছে, আজকে সবাই আমরা বেরিয়েছি, ঘটনাটা তো একদিনে হয়নি, বহু দিন ধরে অনেকে কিন্তু দে আর ভেরি আনহ্যাপি, বহু দিন ধরে। এটা কিন্তু একদিনের ঘটনা নয়, অনেক দিন ধরে তাদের কর্মক্ষেত্রে বাঁচা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। আমি এই ঘটনার পরে বসে 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 আরও ভাবছিলাম যে আচ্ছা, এত ভায়োলেন্স কেন বেড়ে গেছে? ভায়োলেন্স সবসময় ছিল, কিন্তু এই যে র্যান্ডম ভায়োলেন্স বেড়ে গেছে, র্যান্ডম। রোজ রাস্তায় বেরোলে মানে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির একটু হালকা টাচ লাগলে আগেই এসে মারতে শুরু করে, ছোট্ট কোনো বিষয় নিয়ে আগেই হাত পা চালাতে আরম্ভ করে। এই যে মানুষের যে এতখানিটা আনহ্যাপিনেস বেড়ে গেছে, সেটা জানি না এটা কি অতিরিক্ত মানে পরিশ্রমের জন্য, মানে বাঁচা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, আয় করা, রোজগার করা, চাকরি বাকরি নেই সঠিকভাবে,
বাঁচা has become very difficult, life has become difficult, you know, access to amenities যেটা বাঁচতে গেলে সাধারণ যেগুলো লাগে, আলু পেঁয়াজ, গাড়ি চালাতে গেলে পেট্রোল, ওষুধের দোকানে গেলে ওষুধ, সমস্ত জিনিসটা আমার মনে হয় যে হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট পাওয়াটা। তার জন্য একটা লিমিটেড রিসোর্সের জন্য সবাই হামলে পড়ে সেটাকে, সেইটা নিয়ে হতে হতে এইটা একটা জিনিস হয়েছে। তার সঙ্গে আবার প্যারালালি যেটা হয়েছে যে আস্তে আস্তে কিন্তু আমাদের বড়লোক আর গরিব, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসদের মধ্যে কিন্তু একটা হিউজ ফারাক হতে আরম্ভ করেছে। এইটা সামহাও এই নেগোসিয়েশনটা খুব হার্মফুল হবে, আরও যত দিন যাবে হার্মফুল হবে। কারণ হাতে যে যন্ত্রটা থাকে আমাদের মোবাইল ফোন, হ্যাঁ, আমরা অদ্ভুতভাবে উই আর নট কানেক্টেড টু ইচ আদার অ্যাজ ছোটোবেলায় যেরকম ছিল আমরা ওইভাবে কানেক্টেড নই। আমরা কিন্তু কানেক্টেড থ্রু আওয়ার ভার্চুয়াল ওয়ার্ল্ড, এবং ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডে লুকিয়ে আমরা পরস্পরকে যা ইচ্ছে তাই বলতে পারি, যা ইচ্ছে তাই বলতে পারি। মানে আমরা আগে কাউকে একটা খারাপ কথা বলবো, বলার আগে দুবার নিজে ফসে কথাটা গিলে নিতাম, এখন আমি যা ইচ্ছে বলতে পারি। এই যে অসম্ভব ভায়োলেন্স বেড়ে গেছে সাধারণ মানুষের মধ্যে, এইটার আরও আউটকামস হতে থাকবে, এই আরজি করের মতো আরও কিছু বাড়তে থাকবে ইফ থিংস আর নট ইউনো ডান টু রেমেডি এই পুরো জিনিসটা। আমার তাই নিজের মনে হয় যে এইটা আমি একটু আগে তোকে বলছিলাম যে আমরা যখন স্কুলে পড়েছি, আমাদের স্কুলে কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস, আমার মনে আছে ক্লাস 7-এ একজন এসেছিলেন, তোর মনে আছে কিনা, এরোবিক্স শেখাতে দীর্ঘদিন ধরে আমরা এক স্কুলে পড়তাম। হ্যাঁ, ও আমাদের দুজনেরই স্কুল অফ থট একই। মানে ওই প্রচন্ড স্পোর্টস হতো, ধর প্রচুর কোকার, ইনফ্যাক্ট আমরা একই হাউসের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ছিলাম, হ্যাঁ, এবং আমরা সে জিতেও ছিলাম সেই বছর। তো যাই হোক, মানে প্রচন্ড কোকারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, স্পোর্টস ছিল, একটা ছিল হেল্প এজ ইন্ডিয়াতে আমাদের সার্ভিস দিতে হতো, আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে 5 টাকা 10 টাকা করে কালেক্ট করতাম, হ্যাঁ, যে যারা বৃদ্ধ তাদের জন্য যাতে কিছু অনেক কাজ করানো হতো, স্কুল পরিষ্কার করানো হতো বা কায়দায় আর কি, স্কুল ক্লিন করো, এই করো, তৈরি করার না, এই যে একটা বাচ্চাকে অনেক কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বড় করা। আর আমাদের স্কুলটা খুব কসমোপলিটন স্কুল, সমস্ত রকমের ছেলে মেয়ে ওখানে আসতো। তো সেইটা আর কি, দ্যাট হ্যাজ হেল্পড কাইন্ড অফ ইউনো, মানে একসঙ্গে বাঁচতে গেলে যে টলারেন্স লাগে সেটা কিন্তু এখন অনেকটা মিসিং, টলারেন্সটা মিসিং। সেদিনকে রাত্রিবেলা 14 তারিখে আমি গিয়ে অনেক দিন বাদে এই যে এত লোককে রাস্তায় দেখে মনে হলো যে ওকে, আমরা সবাই বেঁচে আছি, আমরা সবাই সবাইকে জড়িয়ে ধরে এক মিনিট দাঁড়াতে চাই। দিস ইজ দ্য মোস্ট পজিটিভ থিং দ্যাট আই হ্যাভ সিন ইন মাই এন্টায়ার লাইফ টাইম, সেদিনকে যেটা দেখেছি আমি। তো এই পুরো জিনিসটা থেকে দ্যাট ইজ সামথিং দ্যাট আই উইল ইউনো চেরিশ। বাট আমার মনে হয় যে অ্যাজ হিউম্যান বিংস উই নিড টু বি মোর টলারেন্ট টুয়ার্ডস ইচ আদার, সমস্ত কিছু নিয়ে। বিকজ একটা মানুষের ধর বাঁচার আয়ু কত দিন, মানে এই তো আমাদের এই বছর 50 হবে দেখতে দেখতে, 2 দিন আগে আমরা স্কুলে ছিলাম, হ্যাঁ, তা আমরা আর কত 30 ইয়ার্স বাঁচবো, ম্যাক্সিমাম 35 ইয়ার্স, মানে লাইফ গোজ বাই লাইক দ্যাট। তো সেইটার মধ্যে আমরা কি করছি এইটা ভাবতে মানে ভয়ঙ্কর লাগছে, যে আমরা কী করছি, আমরা পরস্পরের সঙ্গে কি করছি, আমরা নিজেদের সঙ্গে কি করছি, আমরা কি কথা বলছি পরস্পরের সঙ্গে, আমরা কিভাবে প্রতি মুহূর্তে পরস্পরকে হার্ট করছি, প্রতি মুহূর্তে। মানে রাগ ক্ষোভ এইগুলো তুই বলছিস যে, মানে ধর এই যে হয় না, কথা একটা খারাপ কথা বলে বিপ হয়, যদি আমরা সবাই নিজেদের গাড়িটা করে বিপ মেশিন লাগিয়ে রাখি, কথাই বলতে পারবো না সারাদিন, ইট উইল বিপ কনস্ট্যান্টলি। দিস ইজ হ্যাপেনিং সর্বত্র, সব লেভেলসে। তো এইটা কোথাও নিজেদেরকে না আবার মানে রিবুট করে, মানে ঠিক করতে হবে নিজেদেরকে, যে একটা জিনিস নয়তো এই ঘটনা হতে থাকবে, আরো বাড়বে আমার মনে হয়। একটা জিনিস আমার মনে হচ্ছিল, মানে পাশ থেকে যেরকম কথা শুনি আমরা, যে অনেক শুনলাম মানে এই সময়টায়, মেয়েরাও না আজকাল কেমন যেন পোশাক পরে। হ্যাঁ, আমাদের সময় অনেক 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 যুগ ধরে এবং এটাতে মানে না, আমি বলতে চাইছি যে এরম একটা ঘটনাতেও
এইটাকে, যদিও এটার সঙ্গে পোশাকের কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন মেয়েরা আরো জামা কাপড়টা অনেক খুলে পড়ছে, এটা লোকে বলতেই সুমতি, আমি থাকে। তোমাকে নাম না নিয়ে কিছু মানুষের কমেন্ট আমি যদি তোমাকে বলি যে তারা কিভাবে রিয়্যাক্ট করছে, এই যে চারিদিকে যখন মিটিং মিছিল হচ্ছে এই মুহূর্তে, আমি তোমার সঙ্গে লিঙ্ক করে দেবো, তুমি যে প্রশ্নটা আমাকে করেছো সেটার সঙ্গে লিঙ্ক করে দেবো। আমরা সবাই জানি যে আমরা মিটিং মিছিল, এই প্রতিবাদ, ধর্না, ফেস্টুন, জ্যাম, ট্রাফিকের মধ্যে আটকে আছি। এই তো আমরা এখানে তোমার সঙ্গে এই আড্ডায় পার্টিসিপেট করতে আসার আগেও জ্যাম পেরিয়ে এসেছি। আমরা এসব নিয়ে তিতিবিরক্ত, কিন্তু এই মুহূর্তে যখনই মানুষ মানুষের জন্য হাঁটছে বা এই কজটার জন্য হাঁটছে, যাদের কোনো রাজনৈতিক ছাতা নেই, দেখো মানুষ কিভাবে স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করছে। নোবডি ইজ হংকিং দ্য কার্স, চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ সবাই জানে এটা একটা বৃহত্তর স্বার্থে। সেখানেও কিছু মানুষ বিরক্তিসূচক কমেন্ট করেছেন, এবং এগুলো ডিরেক্টলি আমার কানে আসেনি, কিন্তু এরকমও কমেন্ট শুনেছি, এই মেয়েটা মরলো আমরাও মরলাম। মানে এই যে ট্রাফিক জ্যামের এক্সাসপিরেশন, যে আমি জ্যামে বসে আছি, আমি যেতে পারছি না একটা জায়গায়, এখন এইরকমটা সময় তো চলে যদি এইরকম ভয়ঙ্কর একটা কাণ্ড যেটা ঘটেছে, নারকীয় কাণ্ড, ভাবা যায় না, সেখানেও যদি কিছু মানুষ এইরকম কমেন্ট করতে পারেন, তাহলে পোশাক আশাক তো অনেক পরের কথায়। এখানে তো মেয়েটির প্রাণ চলে গেল। তুমি শুরুতে বললে না যে প্রথমে ধর্ষণ তারপর মৃত্যু, মৃত্যু নয়, তুমি এটাকে খুনই বলো, এটাকে খুন বলা হোক। ইট ইজ আ ম্যাটার অফ আটার শেম ফর আস। আমি কয়েকদিন আগে একটি গণকনভেনশনে গিয়ে এই একই কথা বলেছি, যে যখন আমার মেয়ে কলেজে পড়তে গেল, দিল্লি গেল, তখন ওকে আমি, আমার স্ত্রী, আমার পরিবারের সবাই মিলে সাবধান করেছিলাম এই বলে যে ওখানে কিন্তু অনিয়ম করো না, বা যখন তখন বেরিয়ে পড়ো না, বা যেখানে সেখানে যার তার সঙ্গে ঘুরতে চলে যেও না। শহরটা দিল্লি, কলকাতা নয়। মেয়ে ফ্রান্স থেকে ফিরে এসে 3-4 মাস ছিল এখানে, এই গত রোববারই চলে গেল আবার। ও যাওয়ার আগে এইটা নিয়েই আমার সঙ্গে আলোচনা করছিল যে বাবা তুমি এত ভয় পাচ্ছিলে, দেখো তো কি অদ্ভুত একটা সিচুয়েশন হয়ে গেছে। এখন আমি তোমাকে বলতে পারি একজন বাবা হিসেবে, আগে মন কেমন করতো যে ও দিল্লিতে আছে আর আমরা এখানে কলকাতায়, এখন আই এম ফিলিং রিলিভড যে ও দিল্লিতে আছে। তাহলে কতখানি মানসিকতা চেঞ্জ হয়েছে আমার। আর এটা না একটা থট প্রসেস, এটাকে থামাতে পারছি না। এটা কোনো ড্যাম নয়, বাঁধ নয় যে গেট নামিয়ে দেবো আর আমার চিন্তাগুলো বন্ধ হয়ে যাবে। আমি কোনোদিন যেটা থাকিনি, আমি টেনশনে থাকতাম যখন ও দিল্লিতে থাকতো, আমার সেটা এখন রিলিফে বদলে গেছে। আমি রিলিভড আছি যে ও দিল্লিতে আছে। এরকম হয়ে গেছে আমাদের শহর কলকাতা সম্পর্কে। এইরকম ইনসিকিউরিটি আমরা বোধহয় কোনোদিন ফিল করিনি। কত মানুষ থেকে গেছে সমস্ত বিসর্জন দিয়ে। শ্রমন্তী, সেখানে মানুষ না জামা কাপড় নিয়ে কথা বলছে, মানুষের শরীর নিয়ে কথা বলছে। মানে আমি তো অনেক পুরুষকেও দেখেছি যারা মুখের দিকে না তাকিয়ে বুকের দিকে তাকিয়ে কথা বলেন। আর এরকম পুরুষ দ্বারা আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্সড হয়েছি, আমরা দেখেছি তারা এটা করছেন। কেউ কেউ প্রতিবাদ করে ওঠেন, কেউ কেউ করতে পারেন না। তো সারাক্ষণই এই অসহায় অসহায় ব্যাপারটার থেকে আমরা আলটিমেটলি কবে বেরোবো, কবে আমরা বুকের ওপর গিয়ে এগিয়ে গিয়ে কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলবো, কবে তার পোশাকটা সবার আগে আমার চোখে পড়বে না, কবে সেই মানুষটাকে, সেই মহিলাকে আমরা মানুষ হিসেবে ট্রিট করব, এইগুলো অনেক বড় প্রশ্ন, যার উত্তরগুলো আমাদের কাছে আছে বা হয়তো নেই। উত্তর আছে বা মানে অনেকে নেবেনও না উত্তর দিলেও। ও ভাঙচুর নিয়ে বললো, সৈনী বলল যে চারিদিকে এত অসহিষ্ণুতা। এই রিসেন্টলি কনক্লুড হওয়া অলিম্পিক্সে যদি ভাঙচুর একটা অফিসিয়াল স্পোর্ট হতো না, ইন্ডিয়া গোল্ড, সিলভার, ব্রঞ্জ আর যা যা মেডেল ছিল সব, অ্যান্ড আই এম সেইং ইন্ডিয়া বিকজ দিস ইজ দ্য কালচার উইচ ইজ ফাস্ট স্প্রেডিং, অনেক দিন ধরেই আছে। কারণ ডিভিসিভ পলিটিক্সের ওপর পুরো দেশটা দাঁড়িয়ে, এখানে মানুষকে একাট্টা করাটা খুব টাফ, তাকে ভেঙে দেওয়াটা খুব ইজি। মুহূর্তের মধ্যে কিছু একটা বলে দুটো মানুষকে লড়িয়ে দেওয়া যায়, যারা হয়তো একটু আগে একটা দোকানে বসে একসঙ্গে চা খাচ্ছিল, দিব্যি গল্প করছিল। একটা অদ্ভুত জিনিস হয়েছে, আমি জানি না, আগে যখন আমাদের কোনো কারণে স্কুলে ধরা হতো যে কে করেছে, তিনজনকে ধরেছে, কে করেছে বলো কে করেছে, আমরা কিন্তু বলতাম যে আমি করেছি বা একদম। এখন সব সময় ইউ আস্ক এনিবডি কে করেছে, ও
ও পাশের জনকে বলবে, সে পাশের জনকে বলবে, পাশের জনকে বলবে। এটা একটা অদ্ভুত একটা জিনিস হয়ে গেছে, Passing the পাসিং pillow. বাক, একদম। নোবডি ইজ টেকিং রেসপন্সিবিলিটি ফর এনিথিং। সবাই বলছে ও করেছে, ওইটার জন্য, অন্য কিছুর জন্য হয়েছে। এই ঘটনার মধ্যেই আমি এর মধ্যে একটা রেপ সংক্রান্ত বই পড়ছিলাম, এই পুমলা ডিনিওর একজন খুব নাম করেছে বইটা, রেপ বইটির নাম। তাতে একদমই যেটা আমরা জানি যে রেপ হ্যাজ নাথিং টু ডু উইথ সেক্সুয়ালিটি, রেপ ইজ অ্যাবাউট সাবজুগেশন, যেমন শেখাবো, শিক্ষা দেবো একটা, বেশি কথা বলছো তোমাকে আমি শিক্ষা দেবো। সেইটা একজন মহিলার ক্ষেত্রে ধর্ষণ হচ্ছে, একটা হাতির ক্ষেত্রে পিঠে ওটা মেরে থামিয়ে দিচ্ছে, মানে একটা কুকুরকে দেখলে তাকে তার উপর গাড়ি চালিয়ে দিচ্ছে, যে তোমার থেকে দুর্বল। যেটা খুব ইন্টারেস্টিংলি আমাদের প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট লিখেছেন একটা জায়গায় যে আমি ভাবছি যে ও আমার থেকে কম, নট ইনাফ, শি ইজ নট ইকুয়াল, নিচে আমার থেকে সব রকমভাবে। এই মাইন্ডসেট থেকে কথা বলছো, রেজিস্ট করছো, আরও মারবো, আরও চেপে দেবো, এই ব্যাপারটা। এখন এইটা থেকে বেরোতে গেলে একটা হতে হয় যে আরও জোরে চিৎকার করা, আরও না থামা কোনোভাবেই। যখন তোমাকে কেউ সামান্য ভয়ও দেখাবে, তার উল্টো দিকে এমন ভয় দেখাতে হবে যে সে আর গলা তুলতে না পারে। ইদার হ্যাঁ, এইটা করা। কিন্তু এটা শুধু মেয়েরা করলে হবে না, এটা পুরো সোসাইটিকে করতে হবে। তো এটা রেজিস্ট করতে গেলে এই টানা, এখন থেকে টানা, আমরা যখন একবার বুঝতে পেরেছি যে আমাদের অ্যাজ আ সোসাইটি ক্ষমতা আছে যে আমরা পরস্পরের পাশে এসে, ইভেন ইফ উই হেট ইচ আদার, আমরা তাও দাঁড়াতে পারি পরস্পরের, তাহলে এইটাকে অন্তত মনে রেখে শক্ত করে ধরে এগিয়ে যেতে হবে অ্যাজ আ সোসাইটি, যে না এটা হতে পারে না। মানে আশেপাশে যদি ইন্টারফিয়ারেন্সও মনে করে কেউ, আশেপাশে যা হচ্ছে, সেদিনকে আমি রিহার্সাল করে বেরোচ্ছি, আমি দেখছি 5টা 6-7 বছরের ছেলে সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে ওখানে দাঁড়িয়ে। এবার আমি ভাবলাম, একবার ভাবতেই পারি আমি চলে যাব, আমি স্ট্রেট গিয়ে ধরলাম, এই কোত্থেকে পেয়েছো, বাবা মাকে ডেকে আনো। কারণ আমাকে বলছে তোমার পয়সায় খাচ্ছি, হিন্দিতে বলছে, না আমার পয়সায় খাচ্ছে না, বাবা মাকে ডেকে আনো। দিয়ে তারপর বাবা মাকে ডেকে বুঝিয়ে, অনেক রাত হয়ে গেলো, ওইটা করা আর কি, যেটা কিন্তু আমাদের ছোটবেলায় হতো। আমাদের ছোটবেলায় হতো, আমাদের বাবা কাকারই করতো। একটা সামান্য কিছু করলে তার পাশের বাড়িতে এসে বলতো, এই ওরম কেন করছো। দিস হ্যাজ স্টপড। তখন এত না জবাবদিহি করতে হতো না যে আপনি কেন আমার ছেলেকে বকলেন, আপনি কেন আমার ছেলেকে বললেন, আপনি বললেন কেন, ও কাকু বকেছে, বেশ করেছে, তুমি নিশ্চয়ই দুষ্টুমি করছিলে। হ্যাঁ, এই বিশ্বাসটা ছিল হ্যাঁ, যে নিশ্চয়ই আমার ছেলে বা মেয়ে কিছু একটা দুষ্টুমি করেছে, পাশের বাড়ির লোক বকে দিয়েছে। অত না জবাবদিহি করতে যেত না। এখন একটা গোটা পাড়া উত্তাল হয়ে উঠতে পারে, আপনি কেন আমাদের পাড়ার এই বাচ্চাটাকে কিছু বললেন। সো উই নিড আ চেঞ্জ ইন মাইন্ডসেট। ওই যে বলছে কোপ, ওটা কোথাও রাখা আছে। আর ও হাতির কথা বলছিল তো, আমাদের লাইফে কিছু কিছু জিনিস যাকে আমরা বলি না দি এলিফ্যান্ট ইন দ্য রুম, যে প্রবলেমটা নিয়ে মুখ খুলে কেউ কিছু বলতে চায় না, somebody has to get up and address the elephant in the room. সে পলিটিক্যাল হোক, নন পলিটিক্যাল হোক, কাউকে এইটা করতে হবে। এই যে আমি শুনছি আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই শুনছি যে মহিলারা নাকি এখানে সেফ নন, মানে আমি তো আমার কলিগদের সঙ্গে খুব ভালোভাবে মিশি এবং আমার এরকম কোনো ভাইব আমি কোনোদিন ফিল করিনি। সো আই এম ভেরি লাকি, আই এম ভেরি ফর্চুনেট যে আমি এরকম কিছু দেখিনি। কিন্তু যারা ফেস করেছেন তারা নিশ্চয়ই ফেস করেছেন বলেই তারা বলছেন। কেউ তো খোরাক হতে চায় না। আজকের দিনে কোনো মহিলা যদি কোনো কমপ্লেন লজ করেন, তাকে নিয়ে আগে খিল্লি হচ্ছে, তার দোষ খোঁজাটা আগে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে মানুষের কাছে। একজন কমপ্লেন করেছেন, সঙ্গে সঙ্গে আমাকে একজন বললেন, ওর প্রোফাইল পিকচারটা দেখেই তো বোঝা যাচ্ছে সুবিধার নয়। সো মানে আমরা জাজমেন্টাল হচ্ছি প্রতি মুহূর্তে। আমরা নিজেদের মতন করে এক একটা পারসেপশন বানাই, সেটার সঙ্গে ম্যাচ করিয়ে নিই, মানে একটা ওই ঘাট মেলানোর মতো রুবিক্স কিউবের। হ্যাঁ, একদম যেটা আমরা চিনি বাস ওইটাই, ওটার বাইরে আমরা বেরোবো না। সো ইফ দিস ইজ আ প্রবলেম, সেটা সিনেমা ইন্ডাস্ট্রিতে হোক বা যে কোনো একটা আইটি অফিসে হোক, ইফ there is someone who is demonstrating inappropriate behavior, তাহলে এটা সবার মধ্যে জানানো দরকার এবং কেয়ারফুল হওয়া দরকার একসঙ্গে। মানে ওই যে না বলবো না বাবা, তাহলে তো তুমি নার্চার করছো, তুমি আরো পুষছো, তুমি পুষছো ওই মানুষটিকে। সেই মানুষটিকে কাউন্সেলিং এ পাঠানো যেতে পারে, সেই মানুষটিকে নিয়ে কেউ বসে আলোচনা করতে পারে,
কিন্তু সুইপিং দ্য ডার্ট আন্ডার দ্য কার্পেট ইজ নট গোনা হেল্প। না, এবং এই সমস্ত জায়গায় একটা করে সেল থাকা উচিত, একটা এইচআর বা কেউ, যে এই জিনিসটা আইসিসি দেখো যেটা এটা অ্যাড্রেস করবে, যাকে গিয়ে বলবে সে নিরপেক্ষভাবে জিনিসটা অ্যাড্রেস 10 করবে। জনের বেশি মহিলা হলে যে কোনো, সেটা বিশ্ববিদ্যালয় হোক, কোনো আইটি সংস্থা হোক, মানে যেখানে মানে কর্মসংস্থান আছে, আইসিসি তো থাকবেই, ইন্টারনাল কমপ্লেন কমিটি, সেখানে তো উচিতই তার গিয়ে সেই কমপ্লেনটা জানানো। থ্যাঙ্কফুলি আমাদের শহর এখন এই মুহূর্তে যে ইমেজটা সবার সামনে উঠে দাঁড়িয়েছে, সবাই দেখতে পাচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে এবার সাধারণ মানুষ ফেড আপ হয়ে গেছে এইসব জিনিসগুলো নিয়ে, এবং আমরা চাই বেটার লাইফ। আমাদের আরো অনেক কিছু দেখার আছে, কনসেন্ট্রেট করার আছে। এই মুহূর্তে আমি তোমাকে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো বলছি শ্রবন্তী। বাড়ি থেকে একটা বাচ্চা বেরোচ্ছে, তার বাবা মা বুঝতে পারছে না সে দুপুরবেলা সেফলি বাড়ি ফিরবে কিনা, নাকি কোনো মিছিলে আটকে যাবে, তার বাস কতক্ষণ পরে পৌঁছবে, কতক্ষণ ধরে দাঁড়াতে হবে বাস স্ট্যান্ডে, এই সমস্ত প্রবলেম। কলেজেও বাচ্চারা যখন যাচ্ছে তাদেরকেও একই কথা বলা হচ্ছে যে তোমরা কিন্তু আর আড্ডা মারতে বসে যেও না, ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু বাড়ি ফিরে এসো, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়। এগুলোতে আমার মনে হয় আমাদের ইউথও ভীষণ ক্লস্ট্রোফোবিক ফিল করছে, যে আমাদের যে ফ্রি টাইমে আমরা অনেক কিছু করতে চাইতাম সেটা না করে we are being held ransom by people। না, তার সে ভুলও বুঝছে, সেও হয়তো ভাবছে যে বাবা এই মিছিলগুলো আমার জীবনযাপন আমাকে আটকে দিচ্ছে, এটা ভুলও বুঝছে। থ্যাঙ্কফুলি আমি বলবো যে এই সমস্ত প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সরিয়ে রেখেও, মানে এই যে একটা মানুষ বাইরে যাচ্ছে, সে সঠিক সময়ে ঠিক সময়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবে কিনা, এটা নিয়ে যেমন আমাদের প্রত্যেকেরই একটা ভয় রয়েছে যে রাস্তাঘাটে কখন গন্ডগোল হয়। আই ক্যান ভাউচ ফর মেনি অফ আস, আমরা কাজের জায়গায় খুব পাংচুয়ালি পৌঁছতে চাই। আমি গাড়িতে বসে রীতিমতো ঘামছি শ্রবন্তী, কারণ আমি তোমাকে যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমের 40 মিনিট বাদে আমাকে পৌঁছতে হলো। এটাতে আমার প্রবলেম হয়, কিন্তু কেন হচ্ছে এটা? কারণ রাস্তায় লোকজন নেমেছেন। এবার আনফর্চুনেটলি কিছু রাজনৈতিক দল আছেন যারা এই বিষয়টাকে পলিটিসাইজ করছেন, তারা তাদের কাজ করছেন, ওটা নিয়ে কিছু বলার নেই। এখানে আবারও আমরাও জাজমেন্টাল হব না, আমরা সাধারণ সিটিজেন, আমাদের প্রোটেস্টের মোডটা একটু অন্য, তাদের প্রোটেস্টের মোডটা অন্য। এটা যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই তাহলে there is no conflict, সেটাই মানে আমি ওই আমরা সবাই মিলে যেটা একসঙ্গে এবার বলছি সেটা হচ্ছে, এটা শুধুমাত্র আরজি করের ওই মহিলা ডাক্তারের প্রবলেম নয়, এই প্রবলেমটা এবার আমাদের সবার। ওই মেয়েটা শুধু তার বাবা মায়ের নয়, এই মেয়েটা আমাদের বাড়ির। এই আমি যদি এই চেঞ্জটা বলি, দিস ইজ দ্য বিগেস্ট পজিটিভ চেঞ্জ এটা ভিতর থেকে এই কদিনের মধ্যে। হ্যাঁ, মানে এমন ভাবে এফেক্ট করেছে না জিনিসটা, যে আমি জানি যারা একটু মানে একটু যাদের মন আছে, এখনো একটুখানি ভ্যালু সিস্টেমস আছে, একটু সেদিনকার পর থেকে আমি শিওর মিরেরও হচ্ছে, জামা পরতে গেলে, কাজল পরতে গেলে, খেতে গেলে, হাঁটতে গেলে, স্নান করতে গেলে, কিছু করতে গেলে, বই পড়তে গেলে একটা অদ্ভুত একটা কনসেন্ট্রেশনের গন্ডগোল হচ্ছে। কোনো কাজ করতে গেলে, আমার কালকে নাটক নামবে, আমার ওদিকে মন দিতে পারছি না, আমি মনে হচ্ছে যে আমি কি ঠিক করছি, এটা কি কেন করছি। এই যে নিজের কাজকে কোয়েশ্চেন করা, নিজের বেঁচে থাকাকে কোয়েশ্চেন করতে আরম্ভ করাটা, এই স্পেসটা খুব একটা কঠিন জায়গা। এইটাতে বেঁচে থাকা এটা কঠিন জায়গা। দিস ক্যান লিড টু ডিপ্রেশন, দিস ক্যান। আমি আই থিঙ্ক মানে আনলেস এটাকে খুব এরম করে বন্ধ করে না, যে কাজটা করতে পারি সেই কাজটা করে যেতেই হবে, সেই সুদিন আসবে এটা ভেবে এগিয়ে যেতে হবে, এইটা ভেবে এগোচ্ছি। বাট দিস হ্যাজ এফেক্টেড, আমার তো মনে হয় আমার তো কোভিডের থেকে বেশি এফেক্ট করেছে এই ব্যাপারটা। I'll just add a point to that. কোভিড যখন হয়েছিল তখন সমবেতভাবে আমাদের সবার মনে হয়েছিল এর থেকে খারাপ সময় আসেনি। হ্যাঁ, এখন দাঁড়িয়ে মনে হচ্ছে কোভিড ওয়াজ বেটার। হ্যাঁ, সত্যি তাই। মানে এখানে যে ইরোশনটা হচ্ছে না, আমাদের মাইন্ড, আমাদের সাইকি, সমস্ত কিছু ক্ষয়ে যাচ্ছে, স্ফিংসের মতন হয়ে গেছি আমরা। আর ওই পরবর্তী জেনারেশনের জন্য খুব ভয় করছে এখন। কত সুমতি বলো তুমি, মানে এবার তাহলে কোন বয়স থেকে স্কুলের বাচ্চাদের রেপ কথাটার মানে বলতে হবে? হ্যাঁ, আমি আগে গুড টাচ ব্যাড টাচ পর্যন্ত ছিল, এখন কি তুমি এই সেক্স এডুকেশনটা আরো আগে থেকে শুরু করবে? প্রচুর বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলাম, একদমই তাই, যার মধ্যে 1-2 জন বাচ্চা আছে 13-14 এরকম বয়স, তাদের বোঝালাম যে রেপটা কি, কারণ তারা জিজ্ঞেস করছে তো সমান। কালকে একটা 7 বছরের বাচ্চা আমার সাথে অভিনয় করছে, সে জিজ্ঞেস করছে আমাকে, 7 years old, যেটা কি ব্যাপার, সব বুঝতে পারছে সে, বিকজ ও তো কনস্ট্যান্টলি দেখছে না, মোবাইলেও দেখতে পাচ্ছে, সব এভরিথিং ইজ অ্যাভেলেবল।
উই অলসো নিড সেক্স এডুকেশন Education টা শুধু খুব স্কুলে দরকার। দিলে হবে না, মানে বাড়ির টিচার school দিতে দুটোই। হবে ভালো, যে ওটাকে ভালো করে শেখাবে, যে একটা ছেলে আর মেয়ে যে পরস্পরের কাছে আজীব জিনিস নয় দুজন, এইটা থ্যাঙ্কফুলি আমরা দুজনে কোয়েড স্কুলে বড় হয়েছি বলে আমাদের কাছে মানে ইট ওয়াজ ওকে, ইট ওয়াজ ইজি, আমরা একসাথে খেলতে খেলতে বড় হয়েছি কিন্তু সবাই। আমি একটা ঘটনা বলছি, রিসেন্টলি একটা কোয়েড স্কুলেরই, সেখানে এই 13 বছরেরই একটি ছেলে বন্ধু বান্ধবীর ছবি নিয়ে সেটা কমপ্লিটলি ডিস্টর্ট করে ফেসবুকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং তাতে সে মজা পাচ্ছে এটাতে। এই জায়গাটাকে কিভাবে অ্যাড্রেস করবো আমরা? এরকম তো কোটি কোটি হচ্ছে। কাউন্সিলিং করা, বিভিন্ন জিনিস করা, কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট, এবং Sports. সেটা বাড়ি থেকে হোক, তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোক, যেখান থেকে হোক। আমাদের সময় আমরা অ্যাকচুয়ালি আমাদের জেনারেশন বেঁচে গেছে যে আমাদের হাতে সত্যি মোবাইল ছিল না, এত টেকনোলজি হ্যাঁ, ছিল না একদম। সুতরাং যে সময় আমাদের মাইন্ডগুলো ফর্ম হচ্ছে, আমরা আস্তে আস্তে নিজেদের মতন করে ওপিনিয়ন ফর্ম করে প্রেজেন্ট করতে পারছি নিজেদের মতন করে, ছোট্ট করেই হোক না কেন, সেই সময় ওই পিওরিটি অফ থটটা ছিল। হোয়াট টু ডু উইথ টেকনোলজি ওয়াজ নট নোন টু আস বিকজ দেয়ার ওয়াজ নট দ্যাট টেকনোলজি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এটা সত্যি জানো তো, আজকে মানে আমি সৈনির ব্যাপারটাও জানি, নিজের ব্যাপারটাও জানি, আমরা খুব একটা না কোনো চ্যাট শো বা ইন্টারভিউ বা এই বিষয়টাতে খুব একটা ইন্টারেস্ট পাই না। কারণ আল টেল ইউ ওয়াই, কারণ কিছু একটা বক্তব্য ধরো আমরা পেশ করলাম, বললাম কোনো একটা বিষয় নিয়ে, সেখানে কার খারাপ লেগে যাবে, কে সেখান থেকে কি বার করে কি সমালোচনার মধ্যে চলে যাবে, ওই ব্যাড ব্লাডটা আমাদের ভাল লাগে না, ওটা আমাদের কাজকে এফেক্ট করে, সুতরাং আমরা দূরে থাকি। তো আজকে আনন্দবাজার অনলাইনের এই পার্টিকুলার ইন্টারভিউ এবং তোমার সঙ্গে এই পার্টিকুলার চ্যাটে এই এত ট্রাফিক জ্যাম, এত কাজের প্রেশার, সবকিছু, কারণ শিডিউল ঘেঁটে যাচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু এমন হচ্ছে আমাদের শহরে, যে কারণে আমরা ডেডলাইনস কাজ মিস থেমে করছি যাচ্ছে। কাজে। এবং শহর কলকাতাকে এখন বাইরের শহর মানে ভারতের যে অন্য শহর অন্যভাবে দেখা হচ্ছে, ওখানে তো এখন কাজ হবে না, ঠিকমতো বিজ্ঞাপন আসছে না, এরকম সিচুয়েশনের মধ্যে দিয়েও আমরা কিন্তু ঢুকে গেছি অলরেডি। হ্যাঁ, অমুকটা হবে না, পুজোর জন্য অনেকে ওয়েট করে থাকেন। এখন পুজো নিয়ে বিতর্কতে আমি যেতে চাই না, কিন্তু পুজোর অনেক কাজ অনেকে সারা বছরের কাজের মতো হয়। আমি একটা জিনিস শুধু তোমাদের বিহাফেও আমি একটু অন ক্যামেরা বলতে চাই, যে পুজো আসবে, আমরা পুজো সেলিব্রেট করব, আমরা মাকে বরণ করব, সব কিছু হবে, কিন্তু পুজোটা হওয়ার আগে যেভাবে পাড়া পরিষ্কার করা হয়, ব্লিচিং পাউডার দিয়ে দেওয়া হয় রাস্তায়, ছোটো 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 প্যান্ডেলগুলো যখন তৈরি হচ্ছে তখন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, ডেকোরেটার এসে সাজাচ্ছে পুরো জিনিসটা, আমরা তো শহরটাকে সাজাই, আমরা শহরটাকে পরিষ্কার করি। আসুন আমরা মাকে বরণ করার আগে না একটু জামা কাপড় বদলে নিই, মানে শরীরের নয়, মনে ভেতরে ভেতরে একটু হ্যাপি থাকতে হবে, তো এটা বিহিত করতেই হবে, একটা বিহিত করতেই হবে, যেমন করেই হোক। লেট আস ড্রেস আপ মেন্টালি ফর পুজো। কে কটা জামা কিনলেন, কে কটা শাড়ি কিনলেন, কে কোথায় কি করলেন, কত টাকা চাঁদা দিলেন, এবছর না আমার মনে হয় না এগুলো রিয়েলি কিছু ভ্যালু হোল্ড করবে। মায়ের পুজো করে কি লাভ? তবে এই প্রশ্নের মধ্যে ঢুকিস না তুই, লাভ ক্ষতি ছেড়ে দে। আমি শুধু বলছি পুজোর আগে লেট আস ক্লিন আওয়ার সিটি, লেট আস ক্লিন আওয়ার সোসাইটি, এটা সবার আগে করি। কিন্তু একটা প্রশ্ন আমি করছি শেষে একদমই, যেটা আমি আমার প্রশ্ন তোমাদের দুজনের কাছে, আদৌ কি কলকাতা শহর মহিলাদের জন্য নিরাপদ? আমি এখনো বলবো হ্যাঁ, আমি এখনো বলবো হ্যাঁ, আমি অনেক 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 নেগেটিভিটির মধ্যেও বলবো, আমি এখনো বলবো হ্যাঁ। এটা না অনেকটা কি বলতো, আমাদের ওই যে সময়টা বড় হচ্ছে, লোডশেডিং হচ্ছে শহরে, লম্বা লোডশেডিং। আজকে যেমন না আমরা একটা ফোন করে ডকেট নাম্বার পেয়ে যাই বা কিছু একটা, ইলেকট্রিক অফিসে ফোন লাগে, ফোন করলাম, এগুলো তো তখন এই সুবিধাগুলো ছিল না। সত্যি আমরা বসে থাকতাম, কখন কারেন্ট আসবে আমরা কেউ জানি না, কিন্তু তাও ওই বারবার গিয়ে সুইচটা চেক করা, হ্যাঁ রে ওদের বাড়িতে দেখতো আসেনি তো, এইটার মধ্যে না বুকে অনেক আশা বাঁধতাম একদম একদম। এবং আলটিমেটলি যখন কারেন্টটা আসতো, পাওয়ারটা ফিরতো, করে টিভিতে যা দেখছিলাম কারেন্ট যাওয়ার আগে সেটাকে আবার সুইচ করে সিনেমাটা শেষ হয়ে গেল। কিন্তু একটা আশা ছিল মনে যে আমরা কোথাও না কোথাও আঁধারটা কাটবে, আবার কারেন্ট আসবে, আবার আলো ফিরবে, পাখা চলবে, লাইট জ্বলবে। সেটা হতেই হবে। এইটা না রাখলে নয়তো আমাদের এই সুন্দর শহর কি হবে? কেউ সার্ভাইভ করতে পারবো না। ইউ উইল হ্যাভ টু কিপ দিস মাচ অফ পজিটিভিটি ইন ইউ। তাই বলবো হ্যাঁ, আমি এখনো বিশ্বাস করি কলকাতা কিন্তু মহিলাদের জন্য খুব সেফ। সৈনিক কি মনে হয়? আমারও তাই মনে হয় যে এখনো সেফ। আর আমার ওই
সারা রাত এর মধ্যেও হ্যাঁ, করেছি, হ্যাঁ। এর মধ্যেও বন্ধে রোজ আমরা টাইমলি পৌঁছে, সমস্ত মেয়েরা তারকেশ্বর থেকে এসেছে, বর্ধমান থেকে সবাই টাইমলি এসে গেছে, অনেক কিছুই হয়েছে এর মধ্যে রিহার্সালস। আমার বলার কথা যে আমার সব থেকে পজিটিভ এই পুরো ব্যাপারটাতে এই যে একটা হাহাকার হয়েছে, এই সবার মধ্যে হয়েছে, কিন্তু সবাই যে একসাথে নেমে একটা এটা ভয়েস খুব অফ বড়, রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, বড় দিস একটা ইজ দ্য সামাজিক হোপ, অভিমুখ হয়েছে। দিস ইজ দ্য হোপ, যে আমরা সকলে মিলে আবার একসাথে হাতে হাত ধরে ওই যে বলছে ওইটার দিকে এগোতে চাই, টুয়ার্ডস দ্যাট হোপ। এবং এই মনের পরিষ্কারটা এটাও খুব জরুরি। হ্যাঁ, আর আমি তো ছোটবেলা থেকে ধর এই শহরে সব জায়গায় ঘুরেছি, এ মানে আমার প্রিয় শহর। আজকে আস্তে আস্তে সব জায়গাগুলো দেখছিলাম, সব জায়গাগুলোর জন্য মন কেমন করছিল যে আমার এই শহরটাতে এটা হলো, এই বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংটা তো ওরকমই দাঁড়িয়ে আছে, ওই গাছটা তো ওখানেই আছে, ওই রাস্তাটা তো ওইখানেই আছে, তাহলে এই হাউ ক্যান দিস চেঞ্জ, ইট শুড নট চেঞ্জ। এটা খুব ডিফিকাল্ট নয়তো। আই এম প্রাউড টু বি আ পার্সন ফ্রম কলকাতা, আই এম প্রাউড টু বি আ বাঙালি, টু সে যে আমি রামমোহনের দেশের মেয়ে, আমি বিদ্যাসাগরের দেশের মেয়ে, রবীন্দ্রনাথের দেশের মেয়ে আমি। তো এইটা আর কি, এইটা 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 না হলে বাঁচা খুব কঠিন হবে। আমরা এটা নিয়েই থাকবো এবং নিশ্চয়ই লড়াই হবে, মিছিল হবে, আমরা হাতে হাত ধরে হাঁটবো, এবং নিশ্চয়ই আমরা কোথাও না কোথাও আমাদের আলোর মুখটা দেখতে পাবো। ভালো থাকবো।